আচ্ছা, দেখে আমরা এই পেজ নাম্বার 141-এর, সবাই বুঝতে পারবে তার জন্য লিখে দিই, 141-এর এন্ট্রান্স গ্যালারি পোর্শনের ডাব্লিউবিজেইর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স যেগুলো, মানে মোশন ইন স্ট্রেট লাইনের, সরলরৈখিক গতির মোশন ইন স্ট্রেট লাইনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো করছি। ঠিক আছে, ফার্স্টের কোশ্চেনটা থেকে 1 নম্বরের কোশ্চেনটা যেটা আছে, 1 নম্বরের কোশ্চেনটা থেকে একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমতরণে চলছে। বস্তুকণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা কতটা বেশি হবে তা নির্ণয় করো। তাহলে তুই ধরে নে প্রথমত অ্যাক্সিলারেশনটা স্থির অবস্থা থেকে চলছে যেহেতু বলেছে, তাহলে ইনিশিয়াল বেগটা কত হবে? 0 হবে। তুই এই টিএথ টাইমে, যেটা টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে ফর্মুলাটা, টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ফর্মুলাটা, ওটা মনে আছে? এসটি এর ভ্যালুটা হচ্ছে ইউ প্লাস এ ডিভাইডেড বাই 2t - 1। মনে ছিল না? মনে হয় ছিল। তাহলে দেখ, এখানে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে S4, চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা ইউটা তো 0, প্রাথমিক বেগটা 0 যেহেতু, তাহলে এ ডিভাইডেড বাই 2 × 4 - 1, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখ 7a ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ST, স্থির অবস্থা থেকেই চলছে যেহেতু, তাহলে এ ডিভাইডেড বাই 2, এটা হয়ে গেল 2 × 3 - 1, মানে 3 × 2 = 6 - 1 = 5, তাহলে 5a/2। এরপর বলেছে যে এটা তো যেহেতু ত্বরণশীল, তাহলে তো নিশ্চয়ই তৃতীয় সেকেন্ডে যা দূরত্ব যাবে তার থেকে তো চতুর্থ সেকেন্ডে বেশি দূরত্ব যাবে কি, তাই না? বেগটা তো বাড়ছে সময়ের সাথে সাথে। তো শতকরা কত % বেড়েছে সেটা তোকে কোশ্চেন বের করতে বলেছে। তাহলে এই শতকরা বেড়েছে মানে তৃতীয় সেকেন্ডের সাপেক্ষে শতকরা কতটা বেড়েছে, তাহলে এটা এরকম করে বের করতে হয়, S4 - S3 ডিভাইডেড বাই S3 × 100%। এটা শতকরা বের করার নিয়ম, বুঝলি তো? এটা মনে রাখবি কীরকম করে মনে রাখবি আমি বলে দিচ্ছি। কতটা বেড়েছে, এটা দুটোই বিয়োগ করলাম আমি, বেশি থেকে কম বিয়োগ করলাম। কার সাপেক্ষে বেড়েছে? 3-এর সাপেক্ষে। 3-এর থেকে 4-এ বেশি হয়েছে, তাহলে 3-এর সাপেক্ষে কতটা বেড়েছে সেটা S4 - S3 করলাম, কতটা বেড়েছে ডিভাইডেড বাই S3 করলাম × 100% করলাম। তো এই দুটোই যদি আমি বিয়োগ করি, S4 - S3 যদি করি, তাহলে 7a ডিভাইডেড বাই 2 - 5a ডিভাইডেড বাই 2 করলে এটা 2a ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, মানে উপরে একটা a হয়ে যাবে, বুঝলি? এটা নিজে করে দেখবি, যদি বিয়োগটা অসুবিধা হচ্ছে বুঝে। 7a ডিভাইডেড বাই 2 - 5a ডিভাইডেড বাই 2 করলে এই হবে। আর S3 মানে হচ্ছে 5a ডিভাইডেড বাই 2, তাহলে 5a ডিভাইডেড বাই 2 মানে এরকম হলো × 100%। তাহলে দেখি 2টা উপরে উঠে গেল, এ কেটে গেল, তাহলে 2 ডিভাইডেড বাই 5 × 100%, তাহলে 5 20 100 মানে 2 × 4 মানে 40%, তাহলে অপশান বি। ঠিক আছে, তো পেন্সিল তো। তারপর দেখ, তারপরেটা হচ্ছে একই স্তম্ভের উপর থেকে আলাদা ভরের দুটি বস্তু এ এবং বিকে প্রাথমিক গতিতে উলম্বভাবে যথাক্রমে উপরে ও নিচে ছোড়া হলো। এটা একটা স্তম্ভ, ঠিক আছে? এইখান থেকে একটা বস্তুকে ইউ বেগে উপরের দিকে ছোড়া হচ্ছে, আর এইখান থেকে একটা বস্তুকে ইউ বেগে নিচের দিকে ছোড়া হচ্ছে। এটা এ বস্তু, এটা মনে কর বি বস্তু। এবারে বলেছে যে ভূমি স্পর্শ করার সময় বেগটা কী হবে, মানে এখানে যে ইয়েগুলো দেওয়া আছে, অপশানসগুলো তো দেওয়া আছে, সেই অপশানসগুলো প্রত্যেকটাই বেগের সাপেক্ষেই দেওয়া আছে, যে এর বেগটা বিয়ের থেকে বেশি হবে, না বিয়ের বেগটা এর থেকে বেশি হবে, না দুটোই সমান হবে, না ভারী ভরের বস্তুটা বেশি হবে, এরকম অপশান দেওয়া আছে। দুটোর ভর আলাদা ভর দেওয়া আছে, ভর আলাদা। ভরের সাথে যদিও সম্পর্ক এখানে কিছু নেই। কি তোর কি মনে হচ্ছে বলতো, কী হওয়া উচিত? মানে স্বাভাবিকভাবে কী মনে হচ্ছে বলতো? স্বাভাবিকভাবে এইটা হচ্ছে ঘটনা, এই ছবিটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঘটনা। তাহলে তো স্বাভাবিকভাবে কী মনে হচ্ছে, এমনি জেনারেলি এটা দেখে তোর কী মনে হচ্ছে? জেনারেলি তোর এটা মনে হতে পারে যে বি বেগটা বেশি জোরে ধাক্কা করে ভূমিকে, কিন্তু এটা হবে না। এ বস্তুর বেগ আর বি বস্তুর বেগ দুটারই বেগ সমান যখন ভূমি স্পর্শ একসাথে হচ্ছে লয়। দেখে এটা ম্যাথামেটিক্যালি সিম্পলি আমরা বেগ বের করার জন্য তো ভি স্কোয়ার সমান ফাইনাল বেগ বের করছি, তো তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a সমীকরণটা ব্যবহার করছি। তুই ভেবে দেখ, ভি এ স্কোয়ার যখন করছি এই বস্তুটার জন্য ভি এ স্কোয়ার করছি, তো তাহলে প্রাথমিক বেগটা কোন দিকে? উপরের দিকে, তাহলে প্লাস ইউ স্কোয়ার প্লাস এটার এইচ কোন দিকে? আচ্ছা, তাহলে 2 × h হলো মাইনাস, আর এটা এসের জায়গায় এইচ হলো, আর এর জায়গায় জি কোন দিকে? জি তো অভিকর্ষ তরল সবসময়তেই কোন দিকে?
জি অভিকর্ষণ ত্বরণ, অভিকর্ষণ ত্বরণ সবসময় নিচের দিকে, এটা ভাবারই দরকার নাই, জি সবসময় নিচের দিকে, ঠিক আছে। তাহলে এটা 2GH হয়ে গেল। এবার বিয়ের কথাটা ভাব, যখন বিয়ের কথাটা ভাব তুই, বিয়ের কথাটা বি স্কোয়ার সমান হচ্ছে এটা ইউ স্কোয়ার প্লাস 2, এটা মাইনাস, মানে এটা মাইনাস ইউ তার হোল স্কোয়ার, কেন বলতো, কারণ ইউটা নিচের দিকে, তো মাইনাস ইউ তার হোল স্কোয়ার মানে তো ইউ স্কোয়ারই হয়ে যাবে নাই, আর এখানেও এটা মাইনাস এইচ হবে আর এটা মাইনাস জি হবে, তাহলে ইউ স্কোয়ার এটা প্লাস কী হয়ে যাবে 2GH, তাহলে এটারও যা বেগ এটারও তাই বেগ হচ্ছে না, ম্যাথামেটিক্যালিও এটা স্যাটিসফ্যাকশন করছে। আর পরে যখন ওই তোর কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার হবে তখন জানবি এখানে শক্তি সংরক্ষণ নীতি অনুসারে দুটোর এনার্জি সমান হয়, যতটা কাইনেটিক এনার্জি ততটা ওই কথাটা বাদে পড়ে, ওটা বাদ, এটা বুঝতে পেরেছিস তো, স্থিতিবিজ্ঞানের সূত্র থেকে এটা করা যায়। নেক্সট হচ্ছে 3-এরটা, তাহলে দুটোরই বেগ সমান হোক, মানে কোন অপশানটা আছে সি, আচ্ছা সি। তারপর একটা হচ্ছে, এটা হলো সি। 3-এরটা হচ্ছে কি, এ ত্বরণ নিয়ে একটি ট্রেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, টি সময়ে এস দূরত্ব অতিক্রম করলো এবং সুষম মন্দন বিটা নিয়ে T2 সময়ে ওয়াই দূরত্ব অতিক্রম করে আবার স্থির অবস্থায় আসলো। এখানে এই রিলেশনগুলো প্রমাণ করতে বলেছে। তো এই অঙ্কটা আমি তোদের করাইছি, বুঝলি, এই অঙ্কটা করানো আছে, আমি লেখচিত্র দিয়ে করেছিলাম, বেগ সময় লেখচিত্র। প্রথমে ত্বরণশীল, তো প্রথমে ত্বরণশীল মানে কী হবে বলতো, লেখচিত্রটা বেগ সময় লেখচিত্র কীরকম হবে, মূল বিন্দুক্রমে সরল রেখা, তারপর মন্দনশীল, কমে পড়ে বেগ শূন্য হচ্ছে বলেছে, এই সময়টা বলেছে T1, বুঝতে পেরেছিস, আর এই সময়টা বলেছে T2, এটা বলাই আছে, ঠিক আছে। তো বিভিন্ন সম্পর্ক অপশানসে আছে, তুই প্রথমত তোর দেখ বিটা, এটা হচ্ছে আলফা ত্বরণ আর বিটা মন্দন, এইখান থেকে এই ভ্যালুটা T1 বলেছে আর এইখান থেকে এই ভ্যালুটা T2 বলেছে, ঠিক আছে। তাহলে প্রথমত তুই আলফা সমান কী লিখতে পারিস, আলফা সমান হচ্ছে এটা স্লোপ, তো নতি, নতি মানে হচ্ছে লম্ববাই ভূমি, লম্ববাই ভূমি মানে হচ্ছে V/T1। সিমিলারলি বিটা সমান কী লিখতে পারিস বলতো, বিটা সমানও লম্ববাই ভূমি, মন্দন হচ্ছে নেগেটিভ হবে, নেগেটিভ হলেও এটা কী হবে V/T2, বুঝতে পেরেছিস তো। তাহলে ভি এর ভ্যালুটা এখানে হচ্ছে আলফা T1 আর ভি এর ভ্যালুটা এখানে হচ্ছে বিটা T2, তাহলে আলফা T1 সমান হচ্ছে বিটা T2, তাহলে সমান হয়ে গেল আলফা ডিভাইডেড বাই বিটা ডিভাইডেড বাই আলফা সমান হচ্ছে T1/T2। এটা একটা অপশান আছে, এটা বি এর একটা অপশান আছে, অন্য অপশানেও কিন্তু হতে পারতো, মোর দেন ওয়ান অপশানও এখানে হতে পারে, বুঝতে পেরেছিস, কীরকমভাবে হতে পারে ওটাও আমি বলে দিই দেখেলে। আর এটা গ্রাফ ছাড়াও হতে পারে, গ্রাফ দিয়ে যে করতে হবে তার কোনো মানে নেই। এরকম করে তুই যদি ভাবিস একটা স্থির অবস্থা থেকে বস্তু যাত্রা শুরু করছে, U=0, আলফা ত্বরণ নিয়ে গেলো T1 সময় ধরে, ওর অন্তিম বেগটা গিয়ে দাঁড়ালো V, তাহলে V এর সমীকরণ V=U+AT থেকে তুই কী লিখতে পারিস, V সমান হচ্ছে আলফা ইন্টু T1। এরপরে কী করছে, ও বিটা মন্দন নিয়ে ও স্থির অবস্থায় চলে আসলো, বিটা মন্দন নিয়ে, তাহলে এখানে বিটা মন্দন নিয়ে যদি স্থির অবস্থায় আসে তাহলে একই রকমভাবে V=U প্লাসের জায়গায় মাইনাস হবে, এখানে অন্তিম বেগটা শূন্য, এখানে ইউ এর ভ্যালুটা হচ্ছে ভি এর ভ্যালু, এটা তো প্রাথমিক বেগ, এখান থেকে যখন যাত্রা শুরু করছে ঠিক একই রকমভাবে এই ভি এর জায়গায় 0, এই ইউ এর জায়গায় ভি, আর এই আলফার জায়গায় মানে এই মন্দনের জায়গায় বিটা, আর এটা হচ্ছে T2, তাহলে একই রকমভাবে ভি সমান হয়ে যাবে বিটা ইন্টু T2, বুঝতে পেরেছিস। এই সমীকরণটা আমি এখান থেকে যেটা পেয়েছি স্লোপ করে, তো যাই হোক, এটা আলফা T1 সমান বিটা T2 মানেই হচ্ছে এটা মানেই হচ্ছে এটা, ঠিক আছে। আরেকটা যেটা বলছিলাম যে এখানে দূরত্বগুলো দেওয়া আছে, এক্স দূরত্ব অতিক্রম করছে, ওয়াই দূরত্ব অতিক্রম করছে, তা দূরত্ব তুই কী করে বের করবি, দেখ দূরত্ব বের করার জন্য আমি কী করতে পারি, দেখ দূরত্ব মানে কি, এটার ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল মানে কি, মানে পুরোটার ক্ষেত্রফল, তুই আর কি পুরোটার ক্ষেত্রফল মানে কি লিখতে পারিস, এস সমান হচ্ছে হাফ অফ, এটা হচ্ছে লম্ব মানে হচ্ছে ভি, আর মোট সময় হচ্ছে টি, ঠিক আছে। তাহলে হাফ অফ ভি ইন্টু T1 প্লাস T2, ঠিক আছে। দেন উই ক্যান পুট দ্য ভ্যালু অফ T1 অ্যান্ড T2, আর ভি এর ভ্যালুটা আমি পুট করে পরে এখানে এস এর ভ্যালুটা বের করা যাবে। এই অঙ্কটা এক্সাক্ট এই অঙ্কটাই করে দেওয়া আছে, তোদের খাতাতে দেখবি, তো করে নিতে পারবি, কিন্তু এইখানে আমার প্রয়োজন নেই এত কিছু করার। এইখানে আমার যে অপশানসগুলো আছে সেই অপশানসগুলো থেকে একদম দেখাই যাচ্ছে বি এর অপশানটা তো আসছেই, বি এর অপশানটা আসছে, বাকি যে অপশানগুলো আছে প্রত্যেকটা ইনকারেক্ট অপশান হবে, বাকি অপশানসগুলো একটা হবে না। যাই হোক, ওই অঙ্কটা তাহলে এরকম করেও করা যাবে, করা আছে সব, এইগুলো প্রত্যেকটা পার্টই করা আছে, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝলি তো, করবি কিন্তু সব রকমের পার্টগুলোরই এই অঙ্কটা করবি।
তারপরেরটা দেখ, দুটি কোণা এ এবং বি পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে উভয় দিকে যাত্রা শুরু করলো। মানে এ একটা কোণা, বি একটা কোণা, তুই ধরেলে মনে কর দুটোই চুম্বক, ঠিক আছে, এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক, বা এটা একটা চুম্বক, এটা একটা লোহা, যে কোনো কিছু পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে যাত্রা শুরু করলো। এটা ভি বেগে আর এটা হচ্ছে 2v বেগে যাত্রা শুরু করলো। যে মুহূর্তে এ কোণার দুটি ভি, বি কোণার দুটি 2v, সে তখন ভরকেন্দ্রের দুটো আছে। এই কোশ্চেনটা তোর এই জায়গায় করার লয়, বুঝলি? এটা করার দরকার নেই এখানে, এটা এখানে করার দরকার নেই। এটা মনে রাখবি যে ভরকেন্দ্রের দুটি সবসময় শূন্য হয় যদি তারা সবসময় পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাবে গতিশীল হয়। ভরকেন্দ্র জিনিসটা জানিস কি? ভরকেন্দ্র হচ্ছে কোনো একটা বস্তুর ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে সেটাকে ভরকেন্দ্র বলে। যে কোনো একটা বস্তু বলে, এরকম কোনো একটা বস্তু, বা এই পেনটার ভর কোন জায়গায় কেন্দ্রীভূত আছে, ঠিক মিডিলটাই, এইটা হচ্ছে ভরকেন্দ্র, ঠিক আছে? তো এই ভরকেন্দ্রের অবস্থান বের করা, ভরকেন্দ্রের বেগ বের করা, ত্বরণ বের করা, এটা ভরকেন্দ্রের একটা আলাদা চ্যাপ্টার আছে, মানে স্ট্যাটিক্সে ওখানে আছে, সেখানে জানবি। তো এটার অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা হচ্ছে কি, যে ভরকেন্দ্র যে কোনো একটা বস্তু যদি পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ বলের প্রভাবে গতিশীল হয়, তাহলে ভরকেন্দ্রের দুটি সবসময়ই শূন্য হয়। তো এটা করা দরকার, এটা এখানের কোশ্চেন লয়, বুঝলি তো? এটার অপশানটা হবে কি, এটা এখানে করার দরকার নেই, এটা কনসেপচুয়াল কোশ্চেন। তারপর একটা হচ্ছে স্থির ক্ষমতার অঙ্ক। আবার এটা ক্ষমতারও এটা এখানে দেওয়ার কথা নয় অঙ্কটা। যাই হোক, ক্ষমতা জানিস কি, মনে আছে? ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলে। করে দিচ্ছি এটা, কিন্তু এটাও এখানের অঙ্ক লয়। পি সমান হচ্ছে ডিডাব্লিউ বাই ডিটি। ডিডাব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু ডিএস বাই ডিটি। এগুলো জানিস কি? কার্য সমান বল ইন্টু সরণ হয়, ক্লাস 9-এ পড়েছিলি। তো ডিডাব্লিউর জায়গায় আমি লিখছি ছোট্ট ক্ষুদ্র কার্য, তার জন্য এফ ইন্টু ডিএস লিখেছি, বুঝতে পেরেছিস? তো এই এফটাকে এটা এরকম হয়েছে, তো তাহলে পি সমান হচ্ছে এফ ইন্টু ভি লিখতে পারি, বুঝলি? এই যে জিনিসগুলো আমি করছি না, এইগুলো ক্লাস অন্তত মানে ক্ষমতা সমান বল ইন্টু বেগ, এটা ক্লাস 9-এ ছিল, মনে আছে? বাহ, তাহলে তো ভালো। এটা হচ্ছে ডিভি বাই ডিটি লেখা যাবে। এম বস্তুর ভর ইন্টু ত্বরণের জায়গায় ডিভি বাই ডিটি লেখা যাবে। তাহলে ভি ইন্টু ডিভি সমান পি ইন্টু ডিটি লেখা যাবে। আর নিচে এমটা করে দিলাম, মানে এমটাকে নিচে করে দিলাম, ডিটিটাকে গুণ করে দিলাম। এরপরে দেখ, এরপরে আমি ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন মনে নাই হয়তো, এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন কত হয় বলতো? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, বুঝতে পারছিস? তো স্থির অবস্থা থেকে বলেছে, মানে প্রাথমিক বেগটা 0, যখন টি ইজকাল টু 0, অন্তিম বেগ ভি, তখন সময়টা হচ্ছে টি। পি বাই এম এটাকে আমি কে ধরে নিচ্ছি, বুঝলি? তো এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন যেমন এক্স স্কোয়ার বাই 2 হয়, সেরকম ভি ডিভির ইন্টিগ্রেশন ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 হবে। আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 0 স্কোয়ার ডিভাইড বাই 2, মানে ভি স্কোয়ার ডিভাইড বাই 2 এই আসবে। তো এটা একটা কনস্ট্যান্ট ইন্টু ইন্টিগ্রেশন অফ আর ডিএক্সের মান কত হয় জানিস তো? এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ আর ডিটির মান কী হবে? টি, বুঝতে পেরেছিস? দিয়ে এই ভি সমান হয়ে গেল, দেখ 2k ইন্টু টি হলো, তো তার মানে এটা ভি স্কোয়ার সমান, তার মানে ভি সমান তুই লিখতে পারিস, ভি সমান হচ্ছে একটা অ্যানাদার কনস্ট্যান্ট কেডেস ধরে নিলাম ইন্টু রুট টি। এই 2kটাকে একটা আলাদা কনস্ট্যান্ট ধ্রুবক ধরে নিলাম, √2 এরপরে এই ভি এর জায়গায় একটু কী লিখতে পারিস? ডিএক্স বাই ডিটি সমান হচ্ছে কে ড্যাশ ইন্টু রুট টি। তাহলে ডিএক্স সমান তুই কী লিখতে পারিস? কে ড্যাশ ইন্টু √t ইন্টু ডিটি, বুঝতে পেরেছিস? এরপর যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এই দিকটা এক্স হয়ে গেল মনে কর, আর এই দিকটার ইন্টিগ্রেশনটা কী হবে? কে ড্যাশ, তো এটা টি টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন কী হয়, মানে এটার ইন্টিগ্রেশনের এক্স টু দি পাওয়ার এন ডিএক্সের ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই কী বলতো? এন প্লাস 1। তো এটা কী হবে? টি টু দি পাওয়ার হাফ আছে, রুট টি মানে টি টু দি পাওয়ার হাফ, তো তাহলে টি টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। তার মানে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 2/3 কে ড্যাশ, আর এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার 3/2। তার মানে এটা ধ্রুবক, তাহলে এক্স ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3/2 হয়ে গেল। এই সম্পর্কটা দেখ একমাত্র একটা জায়গাতেই আছে, সি এর অপশানটা, বুঝতে পারছি? ওখানে একটা এ ধ্রুবক ধরা আছে, মানে এক্স ইজিক্যাল টু অপশানটা এ ইন্টু এ টু দি পাওয়ার 3/2 আছে, এটা তো ধ্রুবক, বুঝতে পেরেছিস?
তার মানে এটা অপশন হচ্ছে সি। ঠিক আছে, এরকমভাবে করতে হবে। আর যদি এটা মনে রাখতে পারিস তাহলেই ভালো। এটা কমন কোশ্চেন অনেক, যে সরণের সাথে বেগে সময়ের সম্পর্কটা এরকমই হয়। ঠিক আছে, আর তাছাড়া এরকম করে করে দেখতে হবে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। এখন একটু অসুবিধা হবে, তো অঙ্কটাও না একটু অসুবিধা হবে। তারপর 6টা দেখ। 6টা হচ্ছে একটি নির্দিষ্ট উচ্চতার কোনো একটি বিন্দু পি থেকে দুটি কণা একই সঙ্গে আনুভূমিক অভিমুখে উৎক্ষেপ করা হলো। কণা দুটির প্রাথমিক বেগের অভিমুখ একে অন্যের বিপরীতে। প্রত্যেকের প্রাথমিক বেগের মান ভি। যে মুহূর্তে কণা দুটির স্থান ভেক্টর পরস্পরের উপর লম্ব হয় তখন তাদের মধ্যেকার দূরত্ব কত? আচ্ছা, এই অঙ্কটা একটু আলাদা, বুঝলি? এই অঙ্কটা একটু ডিফিকাল্ট বটে। 2019-এ পড়েছে, এইটুকু জায়গার মধ্যে হবে কোনি? এইখানে করছি, দেখ ভালো করে দেখ। এই অঙ্কটা বুঝতে অসুবিধা হতে পারে। দেখ, মনে কর তুই ছাদের উপরে আছিস, তো এটা ধর একটা উচ্চতা বিশিষ্ট জায়গা। ঠিক আছে, তো এই ছাদের উপর থেকে দুটো বস্তুকে ছোড়া হচ্ছে। এইদিকে ভি বেগে ছোড়া হচ্ছে, আর এইখান থেকে এইদিকে ছোড়া হচ্ছে। এবার এটা কি হবে? এটা এরকম করে পড়বে, আর এটাও এরকম করে পড়বে। ঠিক আছে, তো কোনো একটা মুহূর্ত টি সময়ে, তুই ধরে লে টি একটা সময়, কোনো একটা মুহূর্তে টি সময়ে এটা যে দূরত্বটা যাবে, সেই দূরত্বের সমীকরণটা তুই কী করে বের করবি বল আমাকে আগে। দূরত্বের সমীকরণটা তুই কী করে বের করবি? টি সময়ও কতটা দূরত্ব যাবে কী করে বের করতে পারিস বলতো? দেখ, টি সময়ে যে দূরত্বটা যাবে, সেই দূরত্বটা তুই কী করে বের করবি? দেখ, এই দিক থেকে ওয়াই দূরত্ব, আর এই দিক থেকে ধরে নিলাম এক্স দূরত্ব। ঠিক আছে, তাহলে এই দিক থেকে যদি ওয়াই দূরত্ব হয় আর এই দিক থেকে যদি এক্স দূরত্ব হয়, তাহলে তোর কীটা দেওয়া আছে আমার বলতো? ভি এর বেগের টার্মসে বের করতে হবে। তো এদিক থেকে ওয়াই দূরত্ব, এদিক থেকে এক্স দূরত্ব, তাই তো? তাহলে ওয়াইয়ের মানটা, এটা ওয়াই এটা এক্স। ঠিক আছে, তাহলে এই ওয়াই আর এটা যদি এক্স হয়, কিছু কণা দুটির প্রাথমিক বেগের অভিমুখ একে অন্যের মান ভি। যে মুহূর্তে কণা দুটির স্থান ভেক্টর পরস্পরের উপরে লম্ব হয়, যে মুহূর্তে, আচ্ছা তাহলে এটা ধরিলে T1 সময় ট্রাভেল করছে। ঠিক আছে, T1 সময়ে এর যে দূরত্বটা সেটাকে আমি x1 আর এটাকে y1 ধরছি। আচ্ছা, y1 এর মানটা কত হবে বলতো? এটার উলম্ব বরাবর কোনো বেগ নেই, আনুভূমিক বরাবর বেগ। সেই প্রজেক্টাইলটা মনে আছে, যে এটা সেই প্রজেক্টাইল, ওই কি প্রজেক্টাইল বলছিলাম যে আনুভূমিক প্রজেক্টাইল, আনুভূমিক প্রাসের গতি। আনুভূমিক প্রাসের গতিতে একটা উচ্চতার থেকে কোনো একটা বস্তুকে আনুভূমিক দিকে ছোড়া হচ্ছিল, উলম্ব বরাবর কোনো বেগ ছিল নেই। এইখানে ইউ এক্সের মানটা ভি ছিল, ইউ ওয়াইয়ের মানটা 0 ছিল, তার জন্যে ওয়াইয়ের মানটা হচ্ছে হাফ অফ জি T1 স্কোয়ার। ঠিক আছে, আর x1 এর মানটা তুই লিখতে পারিস ভি ইন্টু T1। কেন লিখতে পারি বলতো? কারণ এক্স বরাবর ত্বরণ নেই, ওয়াই বরাবর ত্বরণ আছে জি, যেটা নিচের দিকে কাজ করছে, কিন্তু এক্স বরাবর কোনো ত্বরণ নেই। দেখবি আনুভূমিক প্রাসের গতিতে এই কনসেপ্টটা থেকে করানো হয়েছে। তো এটা যদি আমি আর ভেক্টর লিখি, R1 ভেক্টর আমি কি লিখতে পারি? x1 i হ্যাট প্লাস y1 j হ্যাট, বুঝলি? যেহেতু y1টা নিচের দিকে, তার জন্য মাইনাস j হ্যাট লিখছি। তাহলে আমার এটা হয়ে গেল ভি T1 i হ্যাট মাইনাস হাফ অফ জি T1 স্কোয়ার j হ্যাট। বুঝতে পারলি? সেকেন্ড হচ্ছে R2 ভেক্টর। সিমিলারলি R2 ভেক্টরটা কী হবে? R2 ভেক্টরটা এইদিকে ছোড়া হচ্ছে, মানে এইটা এইদিকে যাচ্ছে, মানে এর অভিমুখটা হচ্ছে এইদিকে। তাহলে এর অভিমুখটা যদি এইদিকে হয়, তাহলে দেখ এইখানে এক্সের মানটাও, মানে আই হ্যাটটাও হচ্ছে নেগেটিভ দিকে। তার মানে এইখানে হবে কি, এটা মাইনাস ভি, যদি T2 সময় ধরি, T2 আই হ্যাট মাইনাস হাফ অফ জি T2 হাফ জিটি স্কোয়ার, তো তাহলে T2 স্কোয়ার জি হ্যাট, এটা হবে। এবারে এখানে কন্ডিশন অনুযায়ী যেটা দেওয়া আছে না, সেই কন্ডিশন অনুযায়ী হচ্ছে যে এই দুটো হচ্ছে আমার পরস্পরের লম্ব। এই দুটো যদি পরস্পরের লম্ব হয় না, এই দুটো ভেক্টর যদি পরস্পরের লম্ব হয়, তাহলে কী হবে জানিস তো?
তাহলে R1 ভেক্টর ডট R2 ভেক্টর, দুটো ভেক্টর পরস্পরের লম্ব হলে দুটো ভেক্টরের ডট গুণ শূন্য হয়। অনেকগুলো কনসেপ্ট এখানে একসাথে লাগানো আছে, বুঝলি? এই জায়গায় এই অঙ্কটা একটু কঠিন, অঙ্ক কঠিন। তাহলে R1 ভেক্টর ডট R2 ভেক্টর পরস্পরের মানে যদি লম্ব হয় তাহলে এটা ডট এইটা ইকুয়াল টু শূন্য হবে। এবার ডট প্রোডাক্ট মনে আছে? ডট প্রোডাক্ট কী ছিল? ডট প্রোডাক্ট কী ছিল বলতো? ডট প্রোডাক্ট ছিল যে এই দুটো যদি মনে কর ডট প্রোডাক্ট হয়, আই ডট আই কত হচ্ছিল বলতো? আই ডট আই এর মান, আই ডট আই এর মান 1, আর জে ডট জে এর মান 1। আই ডট মাইনাস আই যদি হয় তাহলে -1, আর আই ডট জে যদি হয় তাহলে 0। মানে দুটো আলাদা ভেক্টরের ডট গুণ সবসময়তে 0, আর দুটো একই ভেক্টরের ডট গুণ যদি হয় সেটা সবসময়তেই 1। ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে যাবে দেখ, এখানে যদি আমি এই মাল্টিপেলটা যদি আমি করি তাহলে এখানে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তোর এটা হয়ে যাবে ভি স্কোয়ার, মানে এই দুটো ডট গুণ হলে এটা হয়ে যাবে মাইনাস ভি স্কোয়ার, আর এইটা হবে মাইনাস হাফ অফ জি স্কোয়ার, মানে সরি দাদা আমি রিয়েলি ভি স্কোয়ার T1 T2 মাইনাসে মাইনাসে প্লাস হাফ অফ জি T1 স্কোয়ার T2 স্কোয়ার, এইটা ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে ভি স্কোয়ার সমান যেটা হবে সেটা হচ্ছে একটা T1 T2 কেটে যাবে, মানে হাফ অফ জি T1 T2, এটা হবে ভি স্কোয়ারের ভ্যালু, বুঝলি? ভি স্কোয়ারের ভ্যালু হবে এটা, আর জি স্কোয়ার, এটা জি স্কোয়ার হবে, কোনটা হবে জি স্কোয়ার হবে। ঠিক আছে? তাহলে এবারে এইখানে দেখ, এটা দূরত্বটা যে দূরত্বটা অতিক্রম করবে, এই দিক থেকে x1 দূরত্ব আর এই দিক থেকে x2 দূরত্ব, পারস্পরিক দূরত্বটা বের করতে বলেছে তো। তাহলে পারস্পরিক দূরত্ব যেটা হবে, সেই পারস্পরিক দূরত্বটা হবে এইখান থেকে x1 আর এইখান থেকে x2 ধরছি। তাহলে পারস্পরিক দূরত্বটা যেটা হবে সেটা হচ্ছে x1 প্লাস x2, এই দুটোর মধ্যে দূরত্ব। তো এ আনুভূমিক দিকে কতটা গেছে সেটা হচ্ছে v ইন্টু T1, আর এ আনুভূমিক দিকে কতটা গেছে সেটা হচ্ছে v ইন্টু T2। তাহলে এখান থেকে ভি এর মানটা যদি আমি বের করি, ভি এর মানটা তো হচ্ছে এটা একটা 4 হয়ে যাচ্ছে, বুঝলি? এই দুটো গুণ হলে ট্রু, এটা 4 হবে, এটা 4 হবে, মানে ভি এর মানটা হলে এটা হাফ হয়ে যাবে, এটা জি হবে, আর এটা হবে √T1 T2, এটা ভি এর মান, এটা রুট করে দিলে। এরপরে যদি তুই এর মানটাকে বসিয়ে দিস ভি এর জায়গায়, তাহলে তো জি এর ফর্মে এরকম বেরোবে, এই ফর্মে তো অ্যান্সার নাই, 4v স্কোয়ার আছে। তার মানে এখানে এই সময়টা যেটা আমি T1 আর T2 ধরেছি না, দুটো একই সময়ে ছোড়া হচ্ছে তো, তাহলে এই সময় দুটো একই, বুঝলি? T1 আর T2 এই দুটোই একই সময়, একই সময়ে, মানে এ কোনো একটা টি সময় গেছে, এও কোনো একটা টি সময় গেছে, সেই টি সময়ে এদের যে সরণ ভেক্টরগুলো, এই দুটো ভেক্টরে ডট গুণ শূন্য হবে। তার মানে T1 আর T2 দুটো একই হবে, তার জন্য এটা হাফ অফ জি টি হবে। তাহলে এটা T1 আর T2 সমান হলে এটা 2vt হবে, আর এখান থেকে ভি এর মানটা যদি বসাই দিস তাহলে এটা হয়ে যাবে হাফ ইন্টু ভি এর ভ্যালুটা বসিয়ে দিলে, 2টা তো আছেই, আর ভি এর ভ্যালুটা বসালে হচ্ছে ভি এর ভ্যালুটা বসালে হাফ অফ জিটি হচ্ছে ইন্টু 2 হচ্ছে ইন্টু টি হচ্ছে, মানে হচ্ছে জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার। ও এটাকে তোকে জি এর টার্মসে বের করতে বলেছে, জি এর টার্মসে ভি এর টার্মসে বের করতে বলেছে, মানে এখান থেকে জি এর মানটা বের করে নিতে হবে। এখান থেকে জি এর মানটা যেটা হবে, জি এর মানটা হবে 2v ডিভাইডেড বাই টি, তো এই জি এর মানটাকে এখানে বসিয়ে দিতে হবে, ভিটি ডিভাইডেড বাই 2 ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি আছে, টি এর মানটাকে বের করতে। এখান থেকে টি এর মানটা কত হবে বলতো? টি এর মানটা হচ্ছে 2v ডিভাইডেড বাই জি, এই টি এর মানটা এখানে বসাতে হবে। টি এর মানটা যদি এখানে বসাস তাহলে এটা হচ্ছে 2 ইন্টু ভি ইন্টু টি এর মানটা বসালে 2v ডিভাইডেড বাই জি, মানে হচ্ছে 4v স্কোয়ার ডিভাইডেড বাই জি। এইটা আরেকবার বলে দিচ্ছি, শুন মন দিয়ে, এটা একটু আলাদা। এটা কত অপশান আছে দেখ, এটা একটু দেখেলে, এটা একটু কঠিন। একটা
একটা মনে করে একটা স্তম্ভ আছে, তো এই স্তম্ভ থেকে দুটো বলকে দুদিকে ছুড়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আমি ধরছি টি সময়ে ওই স্তম্ভ থেকে বস্তুটা এরকম কোনো একটা জায়গায় পৌঁছাচ্ছে, আর এই দিকের বস্তুটা এরকম কোনো একটা জায়গায় পৌঁছাচ্ছে। তাহলে এই দিক থেকে y1 দূরত্ব গেছে, এই দিক থেকে x1 দূরত্ব গেছে, এই দিক থেকে সিমিলারলি একটা দূরত্ব যাবে, আর এই দিক থেকে x2 দূরত্ব যাবে। তাহলে এখানে আমার যে এইখানে এই বস্তুটার যে স্থানাঙ্ক ভেক্টর যেটা হবে, সেই r1 ভেক্টর সমান কী লেখা যাবে? r1 ভেক্টর সমান হবে এই দিক থেকে x দূরত্ব, তার মানে হচ্ছে x1 i হেড প্লাস y1 মাইনাস j হেড, যেহেতু নিচের দিকে আছে। আর x1 এর মানটা কত হবে? বেগ ইন্টু সময় v ইন্টু t1, আর y1 এর মানটা কত হবে? হাফ অফ g t1 স্কোয়ার, ঠিক আছে। t1 মানে দুটোরই t সমান হবে, দুটোরই t সমান, যেহেতু প্রথমে দুটো t আলাদা ধরেছিলাম, তার জন্য t1 t2 লিখেছিলাম, দুটোরই t সমান হয়। তাহলে v t স্কোয়ার মাইনাস হাফ অফ g t স্কোয়ার j হেড। আর সিমিলারলি r2 ভেক্টর যেটা হবে, যেহেতু এটা উল্টো দিকে আছে মাইনাস এক্সের ডিরেকশনে, তার জন্য মাইনাস ভি t2 মাইনাস হাফ অফ জি t2 স্কোয়ার, মানে t2টাও t, ঠিক আছে। এবারে যেহেতু দুটো অবস্থান বলছে পরস্পরের সাথে লম্ব, তাই দুটো ভেক্টরের ডট গুণ 0 হবে, ঠিক আছে। এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এই দুটো যদি ডট গুণ করিস না, ভেক্টরের ডট গুণ তোর এই মুহূর্তে মনে নেই, ডট গুণ হলে কী হবে? i ডট i মানে 1 হয়ে যাবে, তার মানে এটা ভি স্কোয়ার t1 t2 হয়ে যাবে। আর কি হবে? জে ডট জে 1 হয়ে যাবে, তার জন্য কী হয়ে যাবে? হাফের সাথে হাফ গুণ হলে 1/4, আর জি এর সাথে জি গুণ হলে জি স্কোয়ার, আর এটা t1 স্কোয়ার t2 স্কোয়ার। t1 t2 দুটোই সমান বলেছে, বুঝলি তো? t1 t2 দুটো সমান হলে এইখান থেকে ভি এর সমীকরণটা বেরোচ্ছে হাফ অফ জিটি, এটা করে দেখতে হবে, হাফ অফ জিটি বেরোচ্ছে। এবারে এ x1 সমান কী লেখা যাবে? x1 এর জায়গায় ভিটি, আর x2 এর জায়গায় কত হবে? এটাও ভিটি, মানে vt1 vt2 লিখেছিলাম, দুটোরই টি সমান, তার জন্য ভিটি, এটাও ভিটি, তাহলে 2vt হয়ে গেল। এই সমীকরণ থেকে টি এর মানটা নিয়ে এই সমীকরণ এখানে বসিয়ে দিয়েছি, যেহেতু টিটা আমার আননোন, তার জন্য এটা হয়ে গেল টি এর জায়গায় 2v ডিভাইডেড বাই জি যদি এখানে বসিয়ে দিই এই জায়গাটায়, তখন এটা 4v স্কোয়ার ডিভাইডেড বাই জি হয়ে গেল। বুঝতে পেরেছিস তো? এইরকমভাবে এটা করা হচ্ছে। তো এটা আরেকটা হয়তো করা যেত, ঠিক আছে, এটা থাক, ঠিক আছে। তারপরেরটা দেখ, তারপরেরটা হচ্ছে সাতেরটা, এটা 6এরটা, তো 7এরটা। 7এর অঙ্কটা সহজ অঙ্ক, 7এর অঙ্কটা নিজে পড়ে দেখ তো, বুঝতে পারছিস কি? 7এর অঙ্কটা হচ্ছে সেই ওর আনুভূমিক প্রাসের গতির অঙ্ক, একটা যুদ্ধ বিমান, এইরকমই একটা অঙ্ক আমি করেওছি। একটা বিমান বলছে 500 মিটার দূরত্ব, 500 মিটার হাইটে উঠছে, হাফ কিলোমিটার, ঠিক আছে। এরপর বলছে আনুভূমিক পথে চলতে চলতে সোজা সামনের দিকে ভূমিতে অবস্থিত একটি লক্ষ্যের উদ্দেশ্যে বোমা ফেললো, বোমাটি কত দূরত্ব আগে ফেললে তবে সেটা টার্গেটে গিয়ে হিট করবে, ঠিক আছে। তো ধরে নিলে বোমাটা এই সময়ই ফেলেছে, তাহলে বোমাটা কী হবে? যেহেতু বিমানের একটা বেগ আছে, বেগটা হচ্ছে কত? 360 কিলোমিটার পার আওয়ার, তাহলে বোমাটা কীরকম করে এরকম করে গিয়ে এখানে পড়বে, এই দূরত্বটা তাকে বের করতে বলেছে, এই এক্সের মানটা বের করতে বলেছে। বুঝতে পেরেছিস? এই অঙ্কটাই করানো, এরকম অনেক অঙ্কই করানো আছে। তো 360 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কী করতে হয় বলতো? 360 কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে উপরে 1000, নিচে 3600, উপরে 1000 নিচে 3600 মানে হচ্ছে 5/18 হয়ে যায়, এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 18 মিটার পার সেকেন্ড। মনে রাখবে এটা, কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে যদি গুণ করিস তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এক্স কিলোমিটার পার আওয়ার সমান এক্স ইন্টু 5/18 মানে মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে প্রয়োজন হয় অনেক জায়গাতেই। তো এটা তাহলে এই কনভার্সনটা করে নিলি প্রথমে, এই কনভার্সনটা কত হয়ে গেল? এটা হচ্ছে 18 দুগুণে 36, 20 মানে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। তাহলে বিমানের বেগটা হলো 100 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ, ঠিক আছে। এরপরে কি করবে দেখ, এই এক্স দূরত্ব যে উপরে ভূমি স্পর্শ করছে, তাহলে এক্স সমান যদি টি সময় এক্স দূরত্ব ভূমি স্পর্শ করে, তাহলে টি সমান তুই কি লিখতে পারিস? ভি এক্স ইন্টু টি, কারণ এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে 0, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই। আর ওয়াইটা কত? ওয়াইটা হচ্ছে আমার 500 যেটা দেওয়া আছে, হাফ অফ জিটি স্কোয়ার, যেহেতু এখানে ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক কোনো বেগ নেই, তাহলে এরপরে এই টি এর মানটা নিয়ে তুই এখানে বসিয়ে দে।
ওয়াইয়ের মানটা 500, ঠিক আছে। এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বলে আর মাইনাসটা লিখিনি। হাফ অফ জি এর জায়গায় কত, জি এর জায়গায় 10, আর টি এর ভ্যালুটা বসা। টি এর ভ্যালুটা হচ্ছে এক্সটা আমার অজানা রাশি, আর ভি এক্সের মানটা হচ্ছে আমার কত বেরিয়েছে, 100। তাহলে এটা হচ্ছে আমার 5, আর এটা হচ্ছে আমার কত, 20। তাহলে এক্সের মান হয়ে গেল 500 ইন্টু 20। 500 ইন্টু 20 মানে কত হচ্ছে, 5000, 10,000, 10,000 না কত, 1,000 নাকি, 1,000 কোথায় রে? তাহলে 10,000 হলে কত অ্যান্সার আছে, 10,000 নাই যে, বমি কষ্ট দিয়ে শোনো উপকার করো। দেখ কোথায় কি ভুল হলো, জি এটা স্কোয়ার আছে, ভুল করেছি দেখ, এটা তো টি স্কোয়ার আছে, টি এর সমান, টি সমান তো এক্স বাই ভি হচ্ছে, এক্স বাই ভি এক্স হচ্ছে, তাহলে এটা স্কোয়ার আছে, বুঝতে পারছিস, সেকেন্ডটা ভুল হয়েছে। তাহলে 500 সমান হচ্ছে, এটা ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করলেই হতো, হাফ অফ 10 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100 ইন্টু 100, ঠিক আছে। এটা 5 করে দিলি, 5-এর সাথে এটা কাটে, এটাও 100 করে দিলি, তাহলে এক্স স্কোয়ার সমান হয়ে গেল 100 ইন্টু 100 ইন্টু 100, ঠিক আছে। তাহলে 100 ইন্টু 100 মানে একটা 100 হলো, আর 100 রুট মানে 10 হলো, মানে 1000 হলো, ঠিক আছে, 1000 মিটার। এবারে এখানে দেখ, এই সম্পর্কটা এত করা দরকার নেই, কিন্তু আমার একটা ডাইরেক্ট রিলেশন আছে, সেই মনে আছে যে আমরা এক্স সমান ইউ ইন্টু টি করেছিলাম, আর ওয়াই সমান বা আর সমান আর একটা এইচ সমান করেছিলাম হাফ অফ জি টি স্কোয়ার, এটা করেছিলাম, বুঝলি। দিয়ে এখান থেকে যদি টি এর মানটা নিয়ে যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এখানে এইচ সমান হয়ে যাবে হাফ অফ জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার, বুঝতে পেরেছিস তো। তাহলে এখান থেকে এটা এইচ আর এর মধ্যে সম্পর্ক, এইচ সমান হচ্ছে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই টি ইউ স্কোয়ার, এটা ডাইরেক্ট বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা ইউএক্স প্রাসের গতিতে করা আছে, আনুভূমিক প্রাসের গতিতে, ঠিক আছে। আর যদি মনে না থাকে সমীকরণ, তাহলে এরকম করে করতে পারিস, এক্স অক্ষ বরাবর ছোড়া হচ্ছে, যেহেতু এক্স অক্ষ বরাবর ছোড়া হচ্ছে, এই বেগটাই এক্স অক্ষ বরাবর ত্বরণ সব সময়তেই প্রাসের গতির ক্ষেত্রে শূন্য হয়, আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, এই ওয়াইটা যেহেতু জি হয়, নিচের দিকে কাজ করে, আর যেহেতু এখানে ওয়াই অক্ষ বরাবর বেগ নেই, তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগটা হচ্ছে শূন্য। তার জন্য একটা এইরকম সমীকরণ গঠন হচ্ছে, একটা এইরকম সমীকরণ গঠন হচ্ছে। এটা স্থিতিবিজ্ঞানের সূত্র, দুটো ক্ষেত্রেই সমীকরণ এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার অ্যাপ্লাই করা হয়েছে। এই প্রথমটার ক্ষেত্রে এই টার্মটা শূন্য হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এই টার্মটা শূন্য হচ্ছে, ঠিক আছে। পাশের গতিতে করানো আছে, এটা করবি, ইম্পর্টেন্ট। যদিও এরকম ধরনের অঙ্ক করেছিস, সাথে কতটা 1000 মানে অপশানে, ঠিক আছে। আটেরটা হচ্ছে একটা, আটের অঙ্কটা হচ্ছে একটা এএস গ্রাফ, নাকি এটা এএস গ্রাফ আছে, এএস গ্রাফের সিগনিফিক্যান্স মনে আছে, এএস গ্রাফটা থেকে কি বোঝা যায়, এএস গ্রাফের থেকে কি বোঝা যায় মনে নেই। দেখ এএস গ্রাফের হচ্ছে এটা, এখানে বেগটা বলেছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। আর এক্সের ভ্যালু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানে বলেছে যে প্রাথমিক বেগ যখন 5 মিটার পার সেকেন্ড, প্রাথমিক বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এক্স ইজিক্যাল টু 35 মিটার, মানে এই ভ্যালুটা হচ্ছে 35 দেওয়া আছে, 35, আর এই ভ্যালুটা দেওয়া আছে 20 মিটার এককে। তাহলে বলেছে এর প্রাথমিক বেগ ইউ এর ভ্যালুটা হচ্ছে আমার 5 মিটার পার সেকেন্ড, তাহলে এস যখন 35 তখন ভিটা কত। তো এটা আমি বলেছিলাম ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে একটা সমীকরণ, এই সমীকরণটা তুই জানিস, বুঝতে পেরেছিস। তাহলে এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান কী হয়, 2 ইন্টু এএস মানেই হচ্ছে এএস গ্রাফের এ ইন্টু এস মানে এটা এরকম লেখা যায়, এএস গ্রাফের সিগনিফিক্যান্স হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দেখবি খাতায় করানো আছে, 2 ইন্টু এটা হচ্ছে এএস গ্রাফের এরিয়া, এটা করানো আছে দেখবি, ঠিক আছে। তাহলে 35 সেকেন্ড পর্যন্ত এরিয়া মানে কি পুরো এরিয়াটা, তাহলে এখানে ভি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, ভি স্কোয়ার, ইউ এর ভ্যালুটা আমার দেওয়া আছে, এটা হচ্ছে 5 স্কোয়ার, ঠিক আছে। 2 ইন্টু
এএস গ্রাফের এরিয়া, এএস গ্রাফের এরিয়া কত হচ্ছে? এএস গ্রাফের এরিয়া হচ্ছে এই পুরো এরিয়াটা, এই ট্রাপিজিয়াম এরিয়াটা, মানে কি এরিয়াটা হচ্ছে ট্রাপিজিয়াম এরিয়া কত হয়? হাফ ইন্টু লম্ব মানে সমান্তরাল বাহু এই যোগফল, সমান্তরাল বাহু মানে এটা প্লাস এইটা, মানে হচ্ছে 35 প্লাস 15, সমান্তরাল বাহু এই যোগফল, এখান থেকে এতটা 35 আর এখান থেকে এতটা 15, তার জন্য 20 থেকে 35 মানে 15, সমান্তরাল বাহু এই যোগফল ইন্টু উহাদের মধ্যে লম্ব দূরত্বটা কত? 10, লম্ব দূরত্বটা হলো 10, তাহলে কত হলো? 2 আর 2 কেটে দেয়, তাহলে ভি স্কোয়ার মাইনাস 25 হয়ে গেল। এটা কত হলো? 35-এর সাথে 15 যোগ হলে কত? 50, 50-এর সাথে 10 গুণ হলে 500, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে 525, তাহলে ভি সমান হচ্ছে √525। লে বাবা, √525 মানে কত হয়? 525 মানে তো আবার 525 মানে 6 6 625, 625 তো হচ্ছে না, 525 হচ্ছে, তো 525 হলে তো আমার অ্যান্সারে তো 525 নেই, তাহলে কী ভুল হলো? হাফ ইন্টু সমান্তরাল বাহুতে এই যোগফল ঠিক করেছি তো, ওদের মধ্যে লম্ব দূরত্ব 10ই করেছি, 35 আর 15 যোগ করলে 50ই তো হয় নাকি? এটাও ঠিক করেছি, তাহলে এটার অপশান অ্যান্সার কত দেওয়া আছে? আটেরটা হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, উহাদের মধ্যে লম্ব দূরত্ব, হ্যাঁ দেখা যাচ্ছে এই অঙ্কটা একটু আলাদা রকম আছে, বুঝলি? এখানে এই চেঞ্জটা এই জায়গার থেকে চেঞ্জটা আছে এইরকমভাবে, মানে এটা যে আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল করে দিয়েছি না, এরকম করে ডাইরেক্ট ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এইটা করা যাবে না, এখানে এটা করা যাবে না। এটা ঠিক আছে, ভি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার পর্যন্ত ঠিক আছে, 2 ইন্টু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই এরিয়াটা একটু অন্যরকম করে বের করতে হবে। প্রথমে এইখান থেকে এইখানের পর্যন্ত এই এরিয়াটা বের করতে হবে, এই এরিয়াটা, এই পোর্শনের এরিয়াটা যেটা হবে সেটা হচ্ছে হাফ ইন্টু, মানে সরি, এই আয়তক্ষেত্রটা মানে 20 ইন্টু 5, এখান থেকে এতটা 5 আর এখান থেকে এতটা 20, তাহলে 20 ইন্টু 5 হলো, প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, তো হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি করলে এটা হবে প্লাস হাফ ইন্টু লম্ব মানে হচ্ছে 5, যেহেতু 5 থেকে 10 এখানে 5, আর ভূমি মানে হচ্ছে 20, প্লাস কি? প্লাস হচ্ছে এই আয়তক্ষেত্র বড় আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? 20 থেকে 35 মানে হচ্ছে আমার 15, আর এইটা হচ্ছে কত? 15, আর এইটা হচ্ছে এখান থেকে লম্বাটা হচ্ছে এটা কত? এটা 10, 20 থেকে 35-এর এই গ্যাপটা 15, 20 থেকে 35, বুঝতে পেরেছি? আর এইটা হচ্ছে কত? হাইটটা হচ্ছে 10, তাহলে এই সম্পূর্ণ জিনিসটা যোগ করলে হচ্ছে 300, মানে এটা 600, বুঝতে পেরেছিস? তার জন্য ভি স্কোয়ার সমান হচ্ছে 625, তাহলে ভি সমান হচ্ছে √625, √625 মানে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে অপশান নাম্বার সি। এটা হচ্ছে WBJEর যে কোশ্চেনগুলো ছিল 8 পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে WBJEর যে কোশ্চেনগুলো ছিল, এরপরে যেগুলো আছে AIPMT কোশ্চেনসগুলো আরও তুলনামূলক সোজা আছে WBJE থেকে, যেই মেনেরগুলো একটু কঠিন আছে, তো AIPMTগুলো অনেক সোজা আছে। এখানে ওই 20 নম্বরের কোশ্চেনটা বাদ দিয়ে বাকি কোশ্চেনগুলো ম্যাক্সিমামগুলোই অনেক সোজা, অনেক কম সময় লাগবে করতে, পরেরগুলো করতে।